সাম্প্রতিক সময়ে ফোন কেনার ইচ্ছা যদি পোষণ করে থাকেন, কোনো প্ল্যানিং যদি থাকে, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখেন। আমরা টেকনোলজি রিলেটেড সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করি, প্রযুক্তি পণ্য নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করি, পরিচয় করিয়ে দেই, কোনটা কিনলে ভালো হবে, কোনটা কিনলে খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে ফোন নিয়ে বেশি আলাপ হয়। বাট সেই ফোনের বাজার খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ফোনের দাম হু হু করে বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দাম বাড়ার প্রবণতা কিন্তু এখনো থামে নাই, সামনে আরো বাড়ার একটা উপক্রম হয়েছে। সো ফোন যেহেতু আমাদের প্রতিদিনের একটা দরকারি জিনিস, আমাদেরকে কিনতেই হবে এবং আমাদের কাজ যেহেতু জাজমেন্ট করা, আমরা একটু আশঙ্কায় পড়ে গিয়েছি আর কি, যে ফোনের বাজার কোন দিকে যাচ্ছে। আমরা এটা নিয়ে অনেক স্টাডি করেছি, মার্কেট অ্যানালাইসিস করেছি, কিছু জিনিস সামনে চলে আসছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকারি বলে মনে করছি আমি। ইতিমধ্যে অনেকে হয়তো আপনারা জেনে গিয়েছেন যে ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে যারা রিসেন্টলি ফোনের খোঁজখবর নিচ্ছেন, কেনার জন্য মার্কেটে যাচ্ছেন, গিয়ে দেখেন যে যে ফোনের দাম ছিল 15,000 টাকা, সেটাই এখন 25,000 টাকার মতো কাছাকাছি চলে গিয়েছে আর কি। ইনফ্যাক্ট নতুন ফোনের র্যাম আর রমের পরিমাণও অনেক কমে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে 31,000 টাকা দামের ফোনেও এখন এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হচ্ছে G100 প্রসেসর দিয়ে। সেটাও আসলে কোম্পানি বাধ্য হয়ে করছে। এবং আরও একটা ব্যাপার নিয়ে অনেক আলাপ হচ্ছে রিসেন্টলি, সেটা হলো স্টোরেজের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছে। এআই কোম্পানিগুলা স্টোরেজের ব্যবহার এত বাড়িয়ে দিয়েছে এবং তাদের এত ডিমান্ড যে যারা স্টোরেজ বানায়, ইনফ্যাক্ট মাত্র 2-3টা কোম্পানি কিন্তু স্টোরেজ বানায়, এর বাইরে আর কোনো কোম্পানি নাই, তারাও হিমশিম খেয়ে যাচ্ছে প্রোডাক্ট বানাতে এবং ডেলিভারি দিতে। সো স্টোরেজ নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, এই কারণেও ফোনের দাম বেড়ে যাচ্ছে এবং পাওয়া যাচ্ছে না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এইটা, যেমন ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর দাম অনেক বেশি হয়, সো এই ধরনের মডেলের ফোনে কিন্তু এই দামটা অ্যাডজাস্ট করার একটা সুযোগ থাকে। বাট এন্ট্রি লেভেলের ফোন বা মিড রেঞ্জের ফোনের জন্য তো স্টোরেজ লাগবে। স্টোরেজ তো এমন কিছু না অপশনাল যে দিলে দিলাম, না দিলে না দিলাম। এই কারণে ফোনের দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং সামনে এই দাম বাড়ার প্রবণতাটা ঊর্ধ্বমুখী থাকবে। স্মার্টফোনের দামের পাশাপাশি আরও একটা জিনিস নিয়ে আলাপ করার প্রয়োজন হয়ে গিয়েছে এখন, আর সেটা হচ্ছে NEIR। আমরা জানি NEIR নিয়ে ইন্টার্ন গভর্নমেন্ট অনেক চেষ্টা করেছিল এটাকে অ্যাপ্লাই করার। ফাইনালি এমন একটা জায়গায় গিয়ে আসলে ইন্টার্ন গভর্নমেন্ট চলে গিয়েছে যে এই জিনিসটা কি হবে আসলে কেউ ঠিক মতো জানে না। কেউ বলে যে NEIRটা চালু হয়ে গেছে, আবার কেউ বলে যে না, এটা স্থগিত আছে। আসলে কি আছে আমি জানি না, তবে মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে যে NEIRটা আসলে কার্যকর নাই। তার কারণ হচ্ছে তারপর থেকে আনঅফিসিয়াল ফোন কিন্তু আমাদের দেশে দেদারসে বিক্রি হচ্ছে, মানুষ কিনছে, ফোন বন্ধ হয় নাই এখনো পর্যন্ত। আজকেও দেখবেন যে প্রচুর মানুষ আনঅফিসিয়াল ফোন কিনতে যাবে, কিনবে, বাসায় নিয়ে যাবে, বন্ধ হবে না। বাট রিসেন্টলি আবার সরকার একটু নড়ে চড়ে বসেছে, BTRC, এবং তারা বলতেছে যে NEIRটা আমরা চালু করব, বাট কিছু সংশোধন আমরা করব, যে ফোনের রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা একটু সহজ করব। কিন্তু আমাদের আশঙ্কা যেটা, যে এটা চালু হয়ে গেলে তো আনঅফিসিয়াল ফোন বলতে আমরা যেগুলো বুঝতাম আর কি, সেই ফোনগুলো বাংলাদেশে মানে নেটওয়ার্কই পাবে না, তাহলে তো একটা মুশকিল। ভালো খবর হচ্ছে পুরাতন যে ফোনগুলো যারা ব্যবহার করতেন আনঅফিসিয়াল ফোন, তাদেরটা চালু ঠিকই থাকবে, কিন্তু নতুন করে যদি কোনো অনিবন্ধিত ফোন বাংলাদেশে আসে, সেটা কিন্তু নেটওয়ার্ক পাবে না। এটা একটা বড় সমস্যা। সো NEIR নিয়ে আবার অনেক আলাপ আপনারা শুনতে পাবেন এবং এই আলাপটা চলতেছে মানে অনেক আগে থেকে। এই শুনি ফোন বন্ধ হয়ে যাবে, এই শুনি না আপাতত বন্ধ হচ্ছে না, এটা সেটা এভাবে চলতেছে। এই নাটক গিয়ে কখন শেষ হবে আমরা জানি না। তবে যাই হোক না কেন, একটা জিনিস চূড়ান্ত হয়ে গেলেই মনে হয় ভালো হতো আর কি। মানে আমরা যে সকালে একটা শুনতেছি, বিকালে একটা শুনতেছি, রাত্রে গিয়ে আর একটা শুনতেছি, এই চক্কর থেকে আমরা আসলে বের হতে চাচ্ছি। আমরা যেহেতু প্রযুক্তি পণ্য নিয়ে কাজ করি, সো আমাদের প্রত্যাশা থাকবে যে সরকার যেটাই করুক, মানুষ যেন কম দামে ফোন কিনতে পারে। হ্যাঁ, সেটা আনঅফিসিয়াল ফোন দিয়েই হোক, অফিসিয়াল ফোন দিয়ে হোক, এত কিছু আমরা জানতে চাই না, বুঝতেও চাই না। এটা বড় বড় লোকদের, বড় বড় কারবার, তাদের ব্যাপার। আমরা সাধারণ মানুষ, আমরা চাই একটু কম দামে এই জিনিসটা কিনতে, কারণ ফোন এখন আর বিলাসদ্রব্য না, এটা আমাদের প্রতিদিনের একটা দরকারি জিনিস। অনেকে ফোন দিয়ে আয় করেন, সো ফোনের দাম বেড়ে গেলে অনেক মানুষ সমস্যায় পড়বে। আমার মনে হয় পুরা বাংলাদেশটাই সমস্যায় পড়বে, কারণ এই যে ডিজিটালাইজেশনের কথা আমরা বলি, মানুষের হাতে হাতে প্রযুক্তি পৌঁছে দেওয়ার কথা বলি, কিন্তু প্রযুক্তি পণ্যের দাম যদি বাড়াই দেই বা এমন একটা আইন করে দেই যে মানুষ কম দামে ফোন কিনতে না পারুক, সরকার লাভবান হোক, আমাদের লস হোক বা না হোক, এইটা আমার মনে হয় একটু ভেবে দেখার সময় এসেছে। সো দুটা জিনিস বললাম, ফোনের দাম আরো বাড়বে এবং NEIRটা আবার আসতেছে। 3 নাম্বার জিনিস হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু ফোনের উপরে যে ট্যাক্স ছিল, এটা একটু কম ছিল, ওইটা আবার বেড়ে যাচ্ছে
এবং সম্ভবত এই চলতি মাস থেকে জুলাই মাস থেকেই নতুন এই ট্যাক্সটা কার্যকর হয়ে গেছে অলরেডি। এটা কি জিনিস? সব ফোনের ক্ষেত্রে না, ধরেন যে সমস্ত ফোন বিদেশ থেকে আমদানি করতে হয় সেই ফোনের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স নতুন করে আবার বেশি ট্যাক্স দিতে হবে ইম্পোর্টারদের। এর ফলে একটু বেশি দামি ফোনের দাম আরও বেড়ে যাবে। অলরেডি ফোনের দাম তো বাড়তেছে বিভিন্ন কারণে, সেটা আপনারা অলরেডি শুনলেন এবং অনেকে জানেন এই বিষয়টা। এরপরে গিয়ে এই ট্যাক্সের কারণে আরও বাড়বে। আমাদের দেশে মোটামুটি সব কোম্পানির কিন্তু স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তারা ফোন এখানে অ্যাসেম্বল করে, কিন্তু সব মডেল তো আর করে না। ধরেন শাওমি, তাদের রিসেন্টলি যে 17T ফোনটা লঞ্চ হলো, এই ফোনটা তো আর বাংলাদেশে বানানো সম্ভব না, এটা হাই এন্ড একটা প্রোডাক্ট, এটা ইম্পোর্ট করতে হয়েছে অন্য দেশ থেকে। সো ইম্পোর্ট করতে গেলেই সরকারকে আগের চাইতে আরো বেশি ট্যাক্স এখন দিতে হবে। এই কারণে ফোনের দাম আরো অনেক বেড়ে যাবে। কারণ বেশি ট্যাক্স যে দিবে ফোন কোম্পানিগুলো গভর্নমেন্টকে, ওটা কি তার পকেট থেকে দিবে নাকি? ওটা তো আপনার আর আমার পকেট থেকে যাবে আর কি ফাইনালি। আচ্ছা, এই স্মার্টফোন ইন্ডাস্ট্রি কিন্তু চায়নার সাথে রিলেটেড। আপনারা জানেন যে চায়নাতেই কিন্তু মোটামুটি সব ফোনই তৈরি হয়। হ্যাঁ, এখন চায়না থেকে যখন একটা ফোন আপনি ইম্পোর্ট করবেন, তখন তো আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে, তাই না? বা আরএমবিতে পেমেন্ট করতে হবে। চাইনিজ যে কারেন্সি, ডলারের এবং আরএমবি দুইটার দামই কিন্তু আগের সাথে অনেক বেড়েছে। আরএমবি এখন 18 ছাড়িয়ে যাবে, যেটা কিছুদিন আগেও 17 ছিল। সো আগে 17 বাংলাদেশি টাকা দিয়ে এক আরএমবির যে জিনিসটা কেনা যেত, এখন সেই একই জিনিস কিনতে হবে 18 টাকা দিয়ে বা আরও বেশি টাকা দিয়ে। এই কারণে কিন্তু এই স্মার্টফোন সহ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়ার একটা উপক্রম হয়েছে। পাশাপাশি ডলার দিয়ে যে লেনদেনগুলো হয়, ডলারের দাম বেড়ে যাওয়ার ফলেও কিন্তু এই একই ক্রাইসিস তৈরি হচ্ছে আর কি। ইনফ্যাক্ট ডলারের দাম বেড়ে যাওয়া না, আমি বলবো যে বাংলাদেশি মুদ্রার দাম কমে যাওয়া, অবশ্যই একই কথা। সো আলটিমেটলি এই কারণেও ফোনের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব কথার শেষ কথা হচ্ছে, ফোনের দাম আমরা যেভাবে একসময় দেখতাম যে 20,000 টাকার দামের ফোনে 8GB র্যাম, 256GB স্টোরেজ, অ্যামোলেড ডিসপ্লে, সাথে আবার 144 হার্জের রিফ্রেশ রেট, খুবই পাওয়ারফুল একটা চিপসেট, এইরকম জিনিসপত্র এখন আর আমরা অদূর ভবিষ্যতে মনে হয় না আর দেখবো, অন্তত 2028 সাল পর্যন্ত তো নয়। এটা অবশ্যই স্মার্টফোন ইন্ডাস্ট্রির যে গ্রোথ ছিল, এই গ্রোথের জন্য অনেক বড় একটা প্রতিবন্ধকতা। এবং আমার অভিজ্ঞতা বলছে যে ফোনের ইতিহাসে, মানে ফোন যখন মানুষের হাতে হাতে পৌঁছানো শুরু হয়েছে, সেই 2000 সাল থেকে আপনি ধরেন, তখন থেকে এই পর্যন্ত এই যে মানুষের ফোন কেনার যে একটা প্রবণতা, ফোনের টেকনোলজির রেভলিউশন অথচ দাম কমে যাওয়া, এই যে একটা সাইকেল আমরা দেখতে পারতেছিলাম, এই সাইকেলে এই প্রথমবারের মতো একটা বাধা সৃষ্টি হলো যে ফোনের স্পেক ডাউনগ্রেড হচ্ছে অথচ দাম বেড়ে যাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের জন্য আসলে চিন্তার একটা ব্যাপার। সো আপনি যদি ফোন কিনতে চান, এই জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার। আপনার ফোনের বাজেট বাড়াতে হবে, অথবা আপনার যদি পুরাতন কোনো ফোন থাকে সেইটারে কিভাবে আরও বেশি দিন ব্যবহার করা যেতে পারে সেই চিন্তা করতে হবে। বাট যাদের ফোন নাই, কিনতেই হবে, আপনি ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারেন বা আপনার প্রত্যাশার পরিমাণটা কমাতে পারেন। এই ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো অপশন নাই। আপনার ভাবনা কি? এই বিষয়গুলো নিয়ে আপনি কি চিন্তা করছেন? অবশ্যই আপনার মতামত জানতে চাই আমরা কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।